ওয়েলকাম ব্যাক টু পোডিয়াম। আমাদের বাঙালি আড্ডায় এই ডিসকাশনটা প্রায় হয়, আমাদের ছেলেমেয়েরা ঠিক মতন বড় হচ্ছে তো। আমরা সবাই চাই ছেলে মেয়েদের যেন লেখাপড়ায় মন থাকে, একটু গান বাজনাও যেন করে, খেলাধুলাটাও দরকার, আবার বড়দের প্রতি সম্মানটা যেন দিতে শেখে। মোটামুটি এই কটা উইশ লিস্টই সব বাঙালি মা বাবার মধ্যে থাকে। আর এই ইচ্ছেগুলো কিন্তু তেমন পরিবর্তন হয়নি বলা যায়। তাহলে অ্যাজ এ পেরেন্টস কীভাবে আমরা এগুলো সন্তানদের মধ্যে ইনস্টিল করার চেষ্টা করেছি। আড্ডাটা যেহেতু সমবয়সীদের মধ্যে হয়, তাই বড়রা কিভাবে বড় হয়েছিলেন আর কিভাবে নিজের ছেলে মেয়েদের মানুষ করেছেন, আর আমাদের বয়সী বা আমাদের থেকে ছোটরা কিভাবে মানুষ হয়েছিলেন, আর এখন ওরা এই চেঞ্জিং এনভায়রনমেন্টে কিভাবে ছেলে মেয়েদের মানুষ করছেন, এটা জানতেই এই পডকাস্টটা। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। তিনটে এজ গ্রুপের মা বাবাদের পেলাম। এক, আমরা যাদের মাসি বা পিসি বলি, তারা কিভাবে বড় হয়েছিলেন আর তারা তাদের নিজেদের সন্তানদের কিভাবে মানুষ করেছেন। দুই, আমাদের বয়সী যাদের ছেলে মেয়েরা রিসেন্টলি থিতু হয়েছে। আর তিন, আমাদের থেকে কম বয়সী যারা এখনও ছেলে মেয়েদের নিয়ে লড়ে যাচ্ছেন। প্রশ্নগুলো তাদের মধ্যে আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার যার ওপিনিয়ন তারা ওরা বলেছেন। এখানে কোনো রাইট বা রং আনসার নেই, এটা ওদেরই মতামত। প্রথমে গেলাম নীতি পিসির কাছে। নীতি পিসির বয়স 84। বয়সটা ইম্পর্টেন্ট না, সময়কালটা বোঝাবার জন্যই বয়সটা বললাম। তো নীতি পিসি, তুমি কেমন আছো? তোমাকে আমরা ছোটবেলায় দেখতাম সাইকেলে করে IARI পুসা ক্যাম্পাসে শাঁ শাঁ করে ঘুরে বেড়াচ্ছ। তুমি তো 40s আর 50s মানুষ হয়েছ। তো তুমি সেই সময় কিভাবে বড় হয়েছিলে, আর তুমি তোমার মেয়েকে 80s কিভাবে বড় করেছো, বলবে একটু নীতি পিসি? হ্যালো বাবু, কেমন আছো? অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি। তুমি তো আমাকে নীতিপিসি হিসেবেই জানো, কিন্তু আমার আরেকটা নাম আছে, পারমিতা রায়চৌধুরী। বিএসসি, বিএড এবং MSc করার পরে 3টে ডিফারেন্ট স্কুলে বায়োলজি টিচ করেছি অ্যাজ এ সিনিয়র সায়েন্স টিচার। সেখানে 25 বছর কাজ করেছি এবং রিটায়ার করেছি অ্যাজ প্রিন্সিপাল সায়েন্টিস্ট। তোমার মতে ছেলে মেয়ে মানুষ করার পদ্ধতি কি টাইমলেস? আই মিন, তোমার বাবা মা যেভাবে তোমাকে মানুষ করেছিলেন, তুমি কি সিমিলার ফ্যাশনে তোমার মেয়েকেও বড় করেছো, নাকি বলা যায় যুগের সাথে পা মিলিয়ে অনেকটাই ডিফারেন্ট ছিল মেথডটা? আমার মা বাবা যেভাবে আমাদের মানুষ করেছেন তার পদ্ধতি একেবারেই অন্যরকম। তাঁরা ছিলেন রক্ষণশীল, স্ট্রিক্ট, টাইম বাউন্ড, অর্থাৎ সব কিছু টাইমে হতে হবে এবং কোয়াইট রিজিড সব ব্যাপারে। যেমন আমাদের ওপর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে সন্ধেবেলায় খেলতে গেলে স্ট্রিট লাইট জ্বলার সঙ্গে সঙ্গে বাড়ি ঢুকতে হবে, না হলে বেজায় শাস্তি। আর দ্বিতীয়ত, দরকার থাকুক না থাকুক ভোর 5টায় বিছানা ছেড়ে পড়তে বসতেই হবে। আমি কিন্তু অত রিজিড নয়, রিজিডিটি মেনে মেয়েকে মানুষ করিনি। রিল্যাক্সড একটু ইজি গোয়িং এবং তার পছন্দ অপছন্দ খানিকটা মেনে
চালাতে শিখেছি। তুমি যখন ছোট ছিলে তোমার মা বাবা কতটা জানতো তোমার স্কুল অ্যাক্টিভিটি সম্বন্ধে, আর তুমি কতটা জানতে তোমার মেয়ের স্কুল ওয়ার্ক সম্বন্ধে? আমি যখন ছোট ছিলাম অ্যাজ ইউজুয়াল বাবার সঙ্গে অতটা ফ্রি ছিলাম না, ফলে আমার মা পড়াশোনা সব দেখাশোনা করতেন এবং স্কুলের যাবতীয় অ্যাক্টিভিটিস ইনক্লুডিং এডুকেশন সম্বন্ধে পুরো জানকারি ছিল। সেভাবে আমিও আমার মেয়ের যাবতীয় স্কুল পারফরমেন্স সম্বন্ধে ওয়াকিবহাল ছিলাম এবং পুরো ইন্টারেস্ট নিয়েছি। আর এটা আমার দারুণ জানতে ইচ্ছে করছে, কথা না শোনার জন্যে কখনো মার খেয়েছো? তোমার মেয়েকে সেম সিচুয়েশনে কখনো মেরেছো বা অন্যভাবে শাসন করেছো? হ্যাঁ, দরকার পড়লে মার খেয়েছি, কিন্তু আমি আমার মেয়েকে কখনো মেরে শাসন করিনি। অন্যায় দেখলে ভালো কথায় বুঝিয়ে দিতে পেরেছি। মারাটা আমি একেবারেই পছন্দ করি না। মারলে বাচ্চারা আরও জেদি হয় ও কথা শোনে না, এবং কথা না শোনাটা আরও প্রবল হয়, এটাই আমার ধারণা। ভালো কাজ করার জন্য তোমার বাবা মা তোমার সামনে প্রশংসা করেছিলেন, আর তুমি কখনো তোমার মেয়েকে ভালো কাজ করার জন্য প্রশংসা করেছো? হ্যাঁ, আমি খুবই প্রশংসা পেয়েছি। আমি অ্যাথলেটিক্সে খুবই ভালো ছিলাম, তার জন্য তখনকার দিনে মা বাবার কাছে প্রচুর উৎসাহ পেয়েছি। তখন দিল্লি স্টেট অ্যাথলেটিক্সের সব রেজাল্ট নিউজ পেপারে দিত। বাবা তার কাটিং রেখে সবাইকে দেখাতেন, অ্যান্ড হি ইউজ টু ফিল ভেরি প্রাউড অফ ইট। আমিও আমার মেয়েকে অতটাই প্রশংসা করেছি এবং আরও এনকারেজ করেছি এবং মোটিভেট করেছি টু ডু স্টিল বেটার। পিসি, আর বেশি সময় নেব না। তুমি কি মনে করো তুমি যেটা নিজে করেছো সেটা অনেকটাই তোমার বাবা মায়ের থেকে শেখা? কতটা শেখা আর কতটা তোমার নিজের বিবেচনায় যেটা তোমার বাবা মার সঙ্গে মেলে না? শিক্ষার ব্যাপারে আমার মা বাবা খুবই রক্ষণশীল ছিলেন এবং আমরা খুবই স্ট্রিক্ট অ্যান্ড ডিসিপ্লিনড এনভায়রনমেন্টে মানুষ হয়েছি। কখনো কখনো এই স্ট্রিক্টনেসটা খুব অবিবেচক মনে হতো, যেটা আমি আমার মেয়েকে অতটা স্ট্রিক্টনেসে রাখিনি। ডিসিপ্লিনটা ইনকালকেট করেছি এবং খানিকটা বন্ধুত্ব এবং র্যাশনাল এনভায়রনমেন্টে মাধ্যমে ওকে মানুষ করেছি। পিসি, তুমি সত্যিই প্যারেন্টিংয়ের রোল মডেল। ভীষণ ভীষণ ধন্যবাদ তোমাকে, তুমি সময় দিলে বলে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। মিঠুদা আর আশিস এরা আমার বয়সী, যদিও মিঠুদা বয়সে একটু বড় হয়েছে 50 আর 60-এর দশকে। মিঠুদার দুই ছেলেই দুজনেই থিতু, ওরা দুজনেই বড় হয়েছে কুয়েটে। ওরা সবাই এখন মেলবোর্নে থাকে। সো মিঠুদার নিজের বড় হওয়া আর ছেলেদের বড় করা দুটো একদমই আলাদা এনভায়রনমেন্টে। মিঠুদা, ওই একই প্রশ্ন তোমার কাছে, তুমি কি বলবে? আমার ছোটবেলাটা কেটেছে একটা যৌথ পরিবারে। সেটা 50 এবং 60 দশকের সময়, যখন দেশটা সবে স্বাধীন হয়েছে। অনেক কিছুর দেশে অভাব ছিল এবং তার মধ্যে আমি বড় হয়েছি। আমার সবচেয়ে ভালো যেটা ছিল মনে পড়ে যে আমার বাড়িতে বাবা মা ছাড়াও দাদু ঠাকুমা কাকা পিসি সবাই ছিলেন, এবং আমি সবার মধ্যে মানুষ হয়েছি বলে একটা অন্যরকম পরিবেশ পেয়েছি, যেটা আমার মনে হয় এখনকার বাচ্চারা পায় না। সবচেয়ে বড় যেটা আমার মনে পড়ে যে আমি হয়তো আমার দাদু ঠাকুমা পিসি কাকার সঙ্গে বেশি সময় কাটিয়েছি বাবা মার থেকে ছোটোবেলায়। আর স্কুলের সময়টা আমার যেটা মনে আছে শাসনের ব্যাপারে, স্কুলের টিচার কখনই খুব একটা পজিটিভ ছিলেন না। সবসময় খুঁজে বার করতেন কার কী দোষ, এবং সেই দোষটা সবসময় থেকে যেত। সেটা যদি কেউ পরে শুধরেও নিত, সেটা কখনই ওদের কাছে সেটা মানে অ্যাকসেপ্টেড হতো না। আর তাছাড়া আমার যেটা আরেকটা মনে পড়ে ছোটোবেলায়, যে খুব বড় একটা সিকিউরিটি ছিল আমাদের পাড়াটা। পাড়ার সবাই
মানে বাবার বন্ধু, দাদু ঠাকুমার বন্ধু, যে যাই হোক না কেন, সবাই আমাদের সেরমভাবে স্নেহ করতেন এবং সেরমভাবে শাসনও করতেন। তো সেইভাবে যদি আমরা দেখি যে তখনকার দিনের শাসন কি, বড় হওয়ারটা খুবই আলাদা ছিল এখনের থেকে। এখন যেরকম একটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, যেখানে হয়তো দুজনেই চাকরি করে, কারো কাছেই সময় নেই। বাচ্চা ছোটোবেলায় মানুষ হচ্ছে আয়ার কাছে, বড় বড় হয়ে স্কুলে যাচ্ছে, টিউশনি করছে, আর কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে রয়েছে। তো সেইভাবে মানুষ হওয়ার আর আমাদের মানুষ হওয়ার মধ্যে আমার মনে হয় অনেক তফাৎ। আর শাসনের কথা যদি বলা যায়, শাসন কি অনুশাসন? আমার মনে হয় এটা খুবই মানে পার্সোনাল ব্যাপার এবং নিজের প্রত্যেক বাড়ির একটা আলাদা ভাবে জিনিসটা থাকে। আমি কখনো আমার বাবা কি মার কাছে মার খেয়েছি বলে মনে পড়ে না। কিন্তু ওদের চোখ রাঙানি কি ছোটখাটো বকুনিও বেশ মনে লাগতো আমার। সেটা আমার মনে আছে। আর দাদু কি ঠাম্মাও যদিও প্রচুর আদর করতেন কিন্তু শাসনও করতেন। আর কাকা পিসিরা তো হয়তো শাসনের থেকে আদরই বেশি দিতেন। কিন্তু সব মিলিয়ে একটা বেশ অন্যরকম পরিবেশ ছিল, যাতে আর কি সবচেয়ে বড় যেটা আমার মনে হচ্ছে যে বাচ্চারা খুব সিকিউর ফিল করতো। কখনো মনে হতো না যে আমি একলা পড়ে গেছি, কি আমার কারোর সঙ্গে কথা বলার নেই, কি আমি আমার মনের কথা বলতে পারছি না, সেটা কখনো মনে হতো না। যেটা এখন আমার যেটা মনে হয় যে এখনকার বাচ্চারা খুব নিঃসঙ্গ হয়ে গেছে। আর বেশিরভাগই তো এখন সিঙ্গল চাইল্ড, একটা বাচ্চা। তো বাবা মা চাকরি করেন, তারপর পুরোপুরি অ্যাটেনশন তো একটা বাচ্চার উপর যায় যখন ওরা অফিস থেকে ফিরে আসেন। ওরা ওদের উপর বাচ্চার উপর এক্সপেকটেশন ভীষণ বেশি থাকে এবং বাচ্চারাও সেটাকে এক্সপ্লয়েট করে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এই বড় হওয়াতে সোশ্যাল কমিউনিকেশনের ব্যাপারটা ভীষণ কমে গেছে। মানে এমনকি লোকেরা পাশাপাশি বসে থাকলেও কথা বলছে না। অনেক সময় যে যার নিজের ফোনে বসে আছে এবং ফোনেই কমিউনিকেট করছে। তো সেই মানে সেইভাবেই দেখা যায় যে সময়টা অনেক পাল্টে গেছে। কিন্তু আবার যদি কোর ভ্যালুসগুলো দেখা যায়, প্রত্যেক বাড়িতে কিছু কোর ভ্যালুস থাকে। সেই ভ্যালুগুলো হয়তো পাল্টায়নি কি পাল্টাবে না। কিন্তু যেরকম এখন ভাষাটাই পাল্টে গেছে বলতে গেলে। আগে যেরকম সবাই নিজের ভাষায় কথা বলতো, এখন খুব কম বাচ্চারা নিজের ভাষায় কথা বলে। বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলে, কিংবা হয়তো লোকাল যে যে স্টেটে বড় হচ্ছে সেখানকার ভাষা বলে। আর নিজস্ব ট্র্যাডিশন কি, খাওয়া-দাওয়া, তার থেকেও অনেকে সরে গেছে লোকেরা। তো বলা মুশকিল যে কোনটা ঠিক না, কোনটা ভালো না। কিন্তু আবার যদি দেখা যায়, মানে এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি জানে, অনেক কিছু ভাবে, যেটা আমরা হয়তো আমাদের সময় আমরা সেরকমভাবে ভাবিনি। তো সব মিলিয়ে একটা নতুন জগৎ তৈরি হচ্ছে। আমরা হয়তো সবসময় জিনিসটাকে বুঝতে পারি না, কি ধরতে পারি না। কিন্তু যা হবে ভালোই হবে। আশিস আমার নাঙ্গটিয়া দোস্ত, ও আমার স্কুলের বন্ধু। আমারই মতন 60 আর 70-এর দশকে বড় হয়েছে। ওর গিন্নি অবাঙালি, ওর এক ছেলে 2 মেয়ে, সবাই থিতু। তো আমার জানতে ইচ্ছে করছিল আশিসের সঙ্গে যে তোর বড় হওয়াটা, আর তুই যেভাবে মানুষ হয়েছিস, আর তুই তোর ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছিস, তার সম্বন্ধে কিছু বলবি আশিস? রণবীর, আমার যতদূর মনে আছে, আমার সময় আমি যখন ছোট ছিলাম, মা বাবা আমাকে প্রচুর পড়াশোনার জন্যে প্রেশারাইজ করে রাখতেন। টু দ্য এক্সটেন্ট আমার টাইম সব বাঁধা ছিল। স্কুল থেকে ফেরার পর খাইয়ে দাইয়ে আমাকে শুইয়ে দেওয়া হতো, যাতে আমি বিকেলে ফ্রেশ হয়ে উঠি। তারপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা খেলার জন্যে বাইরে বেরোতাম। তারপর সন্ধে হওয়ার আগেই বাড়িতে ডাক পড়তো। তারপর বাড়িতে এসে রোজকার হোমওয়ার্ক বা
পরের দিনের পড়াশুনো নিয়ে গবেষণা হতো। পড়াতেন অবশ্য মাই যতদিন পেরেছেন, কারণ বাবা অফিস থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যেত, সে সময় ওভারটাইমও করতেন। এইভাবে পরীক্ষার ঠিক আগে বাবা বসতেন যে আমার কত দূর রিভিশন হয়েছে, এবং এক একটা সাবজেক্ট বা তার সিলেবাস আমার মনে থাকুক আর না থাকুক ওনাদের খুব ভালোভাবেই মনে থাকতো। তো এই রকম ডেডিকেশন যা আমি দেখেছি আমার মা বাবার কাছ থেকে, সেটা বোধহয় আমরা চেষ্টা করেও করে উঠতে পারিনি। আমার নিজের যখন ছেলে মেয়ে হলো তখন প্রাইভেট চাকরি করি, বিরাট বিরাট একটা টেনশন অফিসের। মার্কেটিংয়ে ছিলাম, অর্ধেক সময় বাড়িতেই থাকতাম না, দিল্লিতে থাকতাম না। যা কিছু করেছে আমার গিন্নিই করেছে, এবং সে যতটা পেরেছে এবং প্রচুর করেছে, তাদের পড়াশুনো করিয়েছে ক্লাস 8, 9 অবধি প্রায় টেনেছে। তারপর টিউটর রাখা হয়েছে, এবং সে টিউটর কি পড়িয়ে গেল, তার যাবার পর সেগুলোকেও আবার গিন্নি বসে দেখতেন যে কতদূর ওরা কভার করেছে বা কতটা ওরা শিখতে পেরেছে। হ্যাঁ, মারধরের কথা এই যে মা খুব একটা গায়ে হাত তোলেনি আমার, কিন্তু বাবার কাছে প্রায় মার খেতাম, এবং সেটা তো তখনকার দিনে কোনো ইস্যু ছিল না। স্কুলেও মার খেতাম, যেমন তোরা জানিসই যে রায়সেনা স্কুলে পড়েছি, এবং সেখানে বেশ কিছু স্যারেদের মার এখনও মনে আছে। বা আমরা কম খেয়েছি, একটু ভালো ছিলাম পড়াশোনায়, যারা ভালো পড়াশোনা ছিল না তারা রোজই খেত। এইভাবে মারটার তো খেয়েছি, এবং আমার ছেলে মেয়েও ক্লাস 9, 10 অবধি বেশ মার কাছ থেকে মার খেয়েছে। আর ডিফারেন্স আমার পড়াশুনো আর ওদের পড়াশুনোর মধ্যে এই যে আমরা একটা ঘরে ভাড়া থাকতাম। তো বাবা কলকাতায় প্রত্যেক আত্মীয় বলে রেখেছিল যে আমার ভাই একটাই ঘর, আমি ছেলেকে ওতেই পড়াই। ছেলে ক্লাস 9-এ ওঠার পর তো একদমই কেউ আসবে না, কারণ মাস্টারমশাই এসে পড়ান, ডিস্টার্ব হবে। তাই জন্যে অনেক আত্মীয় স্বজনই বাবার ওপর চটে গেছিলেন যে দিল্লিতে আসতে দেয় না, বা তখনকার দিনের লোকের কাছে এত পয়সা হতো না যে এসে হোটেলে উঠে দিল্লি বেড়াতে যাবে। তো এইরকম আগেকার যুগের লোকেরা প্রচুর ডেডিকেটেড ছিল, এবং তার জন্যে তারা অনেক স্যাক্রিফাইস করেছে, টু দ্য এক্সটেন্ট নিজের ভাই বোনকে আসতে বারণ করে দিয়েছে, দিল্লি বেড়াতে এসো না, এই সময় আমার ছেলের পরীক্ষা। আমরা কিন্তু তার থেকে অনেক লিবারেটেড ছিলাম। ঠিক আছে, আমাদের একটা ঘরের থেকে বেশি ঘর ছিল যখন আমাদের ছেলে মেয়ে হলো। আত্মীয় স্বজন আসতো, আমরাও যেতাম সিনেমাতে, বেড়াতে, উইকেন্ডে সবই চলতো। তো অতটা আমরা কড়াকড়ি রাখিনি। আর মাস্টারমশাই ওদের টিউশন আমরা তার থেকে অনেক আগে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। তো সিনিয়র ক্লাসে তো টিউটারদের ভরসাই চালানো হয়েছে অলমোস্ট। তারপর আমার পার্সোনাল কন্ট্রিবিউশন যদি তুমি বলো, তাহলে কিন্তু আমি নিজের ছেলে মেয়ের সম্বন্ধে বিশেষ কিছুই খেয়াল করতে পারিনি, বিকজ অফ মাই কেরিয়ার অর মাই ডিসইন্টারেস্ট আই উড সে। কেরিয়ার থাকা সত্ত্বেও অনেকেই নিজের ছেলে মেয়েকে পড়ায়, কিন্তু আমি সামহাউ পড়াশুনো করাতে আমার ধাত ছিল না। তো সেটা আজও গিন্নি আমাকে সুযোগ পেলেই শোনায় যে তুমি তো কিছুই দেখলে না, কিন্তু ছেলে মেয়েগুলো মোটামুটি মানুষ হয়ে উঠেছে। এরপর আমি এখন থার্ড জেনারেশন দেখছি, আমার ছেলের ছেলে মানে আমার নাতি, সে এখন অনলাইন, যেহেতু সে এখন লকডাউন পিরিয়ডে বড় হচ্ছে, সে অনলাইন পড়াশুনো করছে। তাদের পড়াশুনোর আবার কায়দা আলাদা। সকালে ঠিক টাইমে তাকে ল্যাপটপের সামনে বসিয়ে দেওয়া হয়, তার ক্লাসের ম্যাডাম সামনে বসে সব বাচ্চাগুলোকে দেখতে পাই স্ক্রিনের মধ্যে। তাদের কিন্ডারগার্টেন বা নার্সারিতে যা পড়ানো হয় সেগুলো অনলাইন পড়ানো হচ্ছে, এবং তাদেরও টাস্ক দেওয়া হচ্ছে। তো আমার বৌমা আবার সেগুলোকে দুপুরে নিয়ে বসে যে আজকে যা যা টাস্ক দেওয়া হয়েছে সেগুলো করে রাখতে হবে, পরের দিন আবার ম্যাডামকে অনলাইন দেখাতে হবে। তো এইভাবে মানে ওভার দ্য 3 জেনারেশনস আমি নিজে থেকে শুরু করে আমার নিজের ছেলে মেয়ে, তারপর নাতিকে দেখছি। তো থিংস হ্যাভ চেঞ্জড এ লট। আর আমি বলবো যে যা ডেডিকেশন আমার মা বাবার ছিল আমার প্রতি ফর এডুকেশন পারপাস, সেটা কিন্তু আমরা আই থিঙ্ক 25%ও করিনি। আমার মনে আছে বাবা আমার 9, 10 আর 11-এ যা টিউটার্স রেখেছিলেন সেটা বোধহয় বাবার মাইনের অর্ধেক। হাফ অফ দ্য স্যালারি ইজ টু গো টু দ্য টিউশন। যে ছেলে যদি গভর্নমেন্ট স্কুলে পড়িয়েছি তো আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকাতেই হবে, মেডিকেলে ঢোকাতেই হবে, তার জন্য যতই আমাকে পয়সা খরচা করতে হোক, বাড়িতে টিউশন পড়ে যাতে ভালো মার্কস নিতে পারে, জয়েন্ট এন্ট্রান্স যাতে ক্লিয়ার করতে পারে, এই সব। কিন্তু আমরা তার থেকে বেশি রোজগার করেছিলাম, কিন্তু হয়তো অতটা খরচা আমরা করিনি বা করার ইচ্ছে হয়নি। অ্যান্ড সামহাউ আমাদের বাচ্চারাও ঠিক আছে, মানুষ হয়েছে মোটামুটি বলা যেতে পারে। আর এখনকার বাচ্চারা তো হাত বাড়াতেই চাঁদ পায়, তারা যা জেদ হয় যা বায়না হয় সবই তারা পাচ্ছে।
তো আই থিঙ্ক ইট ইজ এ পিরিয়ডিক্যাল প্রসেস, যে ফ্রম টাইম টু টাইম এভরি 10 ইয়ার্স 15 ইয়ার্স 20 ইয়ার্স এগুলো বদলে যাচ্ছে। অ্যান্ড তখনকার সময় ওটাই ভালো ছিল, এখনকার মতো এটাই ভালো, আবার ফিউচারে যেটা হবে সেটাও ভালো হবে। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। চুপ চুপ লক্ষ্মীটি, শুনবে যদি গল্পটি, এক যে ছিল তোমার মতোই ছোট্ট রাজকুমার। চুপ চুপ লক্ষ্মীটি, শুনবে যদি গল্পটি, এক যে ছিল তোমার মতোই ছোট্ট রাজকুমার। একদিন কি করলো শেষে ঝকঝকিয়ে যুদ্ধ বেশে, পাড়ি দিল চুপটি করে পথে অজানার। চুপ চুপ লক্ষ্মীটি, শুনবে যদি গল্পটি, এক যে ছিল আমাদের আড্ডায় আছে আরও 3 জন প্রফেশনালস মেয়ে, চন্দনা, আলকা আর মনোমিতা। এরা আজকের যুগের মা, এরা এখনও নিজের ছেলে মেয়েদের মানুষ করার জন্য লড়ে যাচ্ছে। চন্দনা কলকাতায় বড় হয়েছে, কাজের সূত্রে দিল্লিতে থাকে, মার্কেট রিসার্চ কনসালটেন্সির মতন একটা ডিমান্ডিং প্রফেশনে সিনিয়র পজিশনে কাজ করে। ওর হাজব্যান্ড দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের প্রফেসর। এক ছেলে ঋষি, 16 বছর বয়স হয়েছে। চন্দনা, তুমি কি বলো? ওই একই প্রশ্ন তোমার কাছে। এই আজকাল আমাদের জেনারেশনের মা বাবারা যে কীভাবে সন্তানদের মানুষ করেন, বিশেষ করে বাঙালি আমরা যারা, তারা কিভাবে সন্তানদের মানুষ করেন, আর সেটা কি তাদের আগের জেনারেশনের চেয়ে আলাদা না একই রকমভাবে, এই টপিকটা নিয়ে একটু কিছু কথা বলতে চাই। আমার মতে এই টপিকটা আজকের দিনের পক্ষে, আজকের জেনারেশনের পক্ষে খুব রেলিভেন্ট। এবং আমি যদি নিজের অভিজ্ঞতা দিয়ে বা আমার আশেপাশে চেনাশোনা লোকেদের, যাদের আমি দেখি, যাদের বন্ধুবান্ধব, যাদের সাথে কথা বলেছি এই নিয়ে, তাদের সবাইকেই যদি দেখে ভাবি, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই মা বাবা হিসেবে আমরা চেষ্টা করি, আমরা পেছন দিকে তাকিয়ে ভাবি যে আমাদের মা বাবার আমাদের মধ্যে কীভাবে আমাদের মানুষ করেছিলেন, কোন কোন জিনিসগুলো তার মধ্যে আমরা ধরে রাখতে চাই, আমাদের নিজেদের সন্তানদের মধ্যেও পাস করে দিতে চাই। সেভাবেই বোধহয় আমরা দেখবার চেষ্টা করি। অ্যাটলিস্ট বেসিক যেই চারিত্রিক গঠন, বেসিক যে ভ্যালু সিস্টেম, সেটাকে আমরা বোধহয় একই রকম রাখবার চেষ্টা করি। কিন্তু তার বাহ্যিক যেই ইম্প্যাক্টটা, যেভাবে আমরা করবার চেষ্টা করি, সেটা আমার মনে হয় অনেক ব্যাপারেই অনেক আলাদা হয়। অর্থাৎ এই জেনারেশন, আমাদের সন্তানদের জেনারেশন, যেই এনভায়রনমেন্টে তারা বড় হচ্ছে, যেই এনভায়রনমেন্টে তাদের মানসিকতার গঠন হচ্ছে, তাদের থেকে আমরা যখন তাদের বয়সী ছিলাম, আমরা অনেক আলাদা ছিলাম। আমাদের চারদিকের এনভায়রনমেন্ট, আমাদের মা বাবাদের ক্ষমতা, আমাদের বন্ধুবান্ধবদের পিয়ার সার্কেল ইত্যাদি সবই খুব আলাদা ছিল। তাই যদি বা আমরা অ্যাকচুয়াল ভ্যালুস ধরে রাখতে চেষ্টা করি, আমরা চাই, আমাদের মধ্যে অনেকেই অ্যাকচুয়াল ভ্যালুস ধরে রাখতে চায়, কিন্তু শাসন করার ধরন ধারণ, মানুষ করার ধরন ধারণটা আমার মতে অনেকটা পাল্টে যায় এবং পাল্টে যেতে বাধ্য যুগের সাথে সাথে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের খুব স্ট্রং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমাদের মানুষ করা হতো। তার মানে এই নয় যে আমাদের মা বাবারা আমাদের পছন্দ করতেন না বা আমাদের ভালোবাসতেন না, কিন্তু ডিসিপ্লিনটা তাদের কাছে একটা খুব বড় ব্যাপার ছিল। কথা মানে শুনতে হবে, তুমি উল্টে প্রশ্ন করতে পারবে না। মা বাবা বলেছেন বা গুরুজন কেউ বলেছেন, সেটা শোনার দায়িত্ব তোমার, না শুনলে চলবে না। এই ব্যাপারটা আমি জানি না আমরা কতটা এইভাবে আমাদের ছেলে মেয়েদের বলি কি না, বা বললেও তারা সেটা মানে কি না। কাজেই আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি আমার ছেলেকে চেষ্টা করি আমাদের যে মিডল ক্লাস ভ্যালু, যে ভ্যালুগুলো আমার কাছে মনে হয় খুব জরুরি, সেগুলো ইনস্টিল করতে। কিন্তু আজকের যুগের সাথে তাল রেখে যখন দেখি যে তাদের ধ্যান ধারণা, তাদের অনেক চিন্তাধারা আমাদের থেকে ভীষণ আলাদা, এক সময় আমার চিন্তা হয় যে আমি কি তাহলে ওকে ঠিকমতো মানুষ করতে পারছি। আবার এক সময় মনে হয় যে ওর যুগের পক্ষে মানানসই যদি ওকে হতে হয়, তাহলে কিছু ব্যাপার তো আমার থেকে আলাদা হতেই হবে, তাই না?
কথা শোনা ইত্যাদি, এগুলো সব খুব বেসিক কোয়ালিটিস যা আমাদের মা বাবা আমাদের মধ্যে ইনস্টিল করেছিলেন। আমি জানি না আমি পারছি কি না একজন মা হিসেবে তার এই কিছু কোয়ালিটিস ওর মধ্যে ঢোকাতে। তাছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ছোটোবেলাতে শুধু আমাদের শাসন করা হতো তা নয়, আমরা যদি কথা না শুনতাম বা এমন কিছু করতাম যেটা মা বাবার খুব অপছন্দের হতো, চড়চাপড় খাওয়াটা কোনো ব্যাপার ছিল না, এবং সেটা আমরাও কেউ একটা ভীষণ মানহানির কর বলে মনে করতাম না, আমরাও সেটা খেয়েও অভ্যস্ত ছিলাম, এবং হয়তো তাতে কিছু কিছু উপকারও হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমরা কি তাদেরকে এভাবে ঠিক মানে গায়ে হাত দিয়ে চড়চাপড় মেরে আমরা তাদের শাসন করি? আমি জানি না আর কেউ করেন কি না, আমি তো করি না। এবং যেটা করি না সেটা যে খুব কনসিয়াসলি ঠিক করেছি করব না তা নয়, কিন্তু সামহাও কখনোই সেটা করিনি বা বিশেষ করিনি। মুখে হয়তো বলি কখনো কখনো রেগে গিয়ে, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল লাইফে সেটা করেছি বলে মনে পড়ে না। আর করলে তাদের কী রিয়াকশান হবে, তাদের খুব ইগোতে লাগবে কি না আমি বলতে পারছি না, তাদের যা মানসিকতা তাতে লাগতেই পারে। ঠিক সেরকমভাবেই আমার মনে হয় অনেক বাহ্যিক ব্যাপারে বাইরে থেকে দেখলে মনে হবে আমরা হয়তো অনেক বেশি আমাদের ছেলে মেয়েদের, বিশেষ করে তারা যখন ছোট থাকে তখন তাদের জীবনের সাথে আমরা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকি। যেমন ধরুন স্কুল, আমি যতবার ওর পুরো স্কুল লাইফে যতবার ওর স্কুলে গেছি, টিচারদের সাথে কথা বলেছি, আমাদের আবার আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, অন্য মা বাবাদের সাথে যোগাযোগ রাখি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ছোটোখাটো হাজারটা জিনিস নিয়ে তাদের প্রশ্ন করি, তাদের সাথে একটা সার্কেল ফর্ম করেছি। আমাদের মা বাবারা তো কখনো এসব করতেন বলে আমার মনে পড়ে না, তারা স্কুলেই যেতেন খুব কম, আর যদি বা প্রথম দিকে গেছেন একাধবার, অন্য 5টা মা বাবাকে চেনার গল্পই তাদের মধ্যে ছিল না, তাদের সময়ও হয়তো ছিল না, তারা হয়তো ভাবেনও নি এইভাবে, আর হোয়াটসঅ্যাপে প্রশ্নই ছিল না। কাজেই যুগটাও প্রচুর পাল্টে গেছে, আমাদের রিক্রিয়েশন কী করলে আমরা খুশি হতাম, কী করলে আমরা আনন্দ পেতাম, আর আমাদের ছেলে মেয়েদের রিক্রিয়েশন ডেফিনেশনটাই পাল্টে গেছে, রাইট? আমি সেটা পছন্দ করি চাই না করি, কিছু কিছু ব্যাপার আমাকে বাধ্য হয়ে মেনে নিতেই হয়, কিছু করার নেই। কিন্তু আমি একজন মা হিসেবে এইটুকু আমি বলতে পারি যে আমি অন্তত চেষ্টা করি আমার দিক থেকে যে এইভাবে কম মানে আমি হয়তো মারামারি করি না, বা আমি হয়তো যুগের সাথে তাল মেলাতে বাধ্য হই, কিন্তু আমি মনে করি যে আমি হয়তো বেসিক ভ্যালুসটা আমি তাকে দেওয়ার চেষ্টা করব আপ্রাণ, কারণ মানুষ হওয়াটা জরুরি দরকার। তাছাড়া আর কি করবে সে জীবনে, কতটা সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, কতটা ভালো পড়াশোনা করবে, বা কতটা আর 5টা জিনিস করবে, কোন জিনিসে তার ইন্টারেস্ট হবে, গান বাজনা হতে পারে, আরও খেলাধুলো হতে পারে, আরও কত কিছু হতে পারে, সেটা আমি বলতে পারছি না। কিন্তু অন্তত বেসিক কিছু কোয়ালিটিস, বেসিক কিছু ভ্যালুস তার যদি থাকে, যেন থাকে, সেটুকু চেষ্টা করি। কতদূর তাতে সাকসেসফুল হতে পারি বলতে পারবো না। আমরা আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে আমরা নিজেরা যেহেতু খুব, আমি অন্তত আমার নিজের কথা বা আমার মতোই বন্ধুবান্ধবদের কথা বলতে পারি যে আমরা খুব নর্মাল মধ্যবিত্ত পরিবারের ছিলাম। মধ্যবিত্তর ডেফিনেশনটা কিন্তু আমার মনে হয় খুব পাল্টে গেছে আজকাল ভার্সেস আগে যেরকম ছিল। এখনও আমরা মধ্যবিত্ত, আমরা কিছু একটা বিশাল উচ্চবিত্ত হয়ে যাইনি আদৌ, কিন্তু আমাদের সময় মধ্যবিত্ত মানে অনেক সহজে, অনেক সাধারণ জিনিসে আমরা খুব খুশি থাকতে পারতাম। আমরাও তো বাচ্চা ছিলাম, কিন্তু সব সময় এটা চাই, ওটা চাই, এতগুলো জামা কাপড় চাই, এতগুলো খেলনা চাই, এত দামি খেলনা চাই, টিভির এই প্রোগ্রাম চাই, এইসব জিনিস নিয়ে ভাববার মতো আমাদের স্কোপও ছিল না, আর আমরা ভাবতামও না। আমাদের একদম ছোটোবেলায় তো টিভিই ছিল না বাড়িতে, কাজে আমরা খুব অল্পে সন্তুষ্ট থাকতাম। বিকেলবেলা বন্ধুবান্ধবদের সাথে খেলে, বাকি সময়টা স্কুলের বন্ধুদের সাথে গল্প করে, ক্লাস করে, বাড়ি এসে একটা পড়াশোনার সময় পড়াশুনো করে আমরা খুব আনন্দেই জীবন কাটাতে পারতাম। কিন্তু এখনকার ছেলে মেয়েদের যখন দেখি, তখন দেখি যে তাদের সন্তুষ্টিটা অত সহজে আসে না। তার জন্য হয়তো আমরাও দায়ী কিছুটা। আমরা ছোটোবেলা থেকেই তাদেরকে এমনভাবে বাই ডিফল্ট তারা আশেপাশে এমন সব জিনিস দেখে, এই আজকে মলে যাচ্ছে, কালকে সিনেমা দেখতে যাচ্ছে, পরশু একটা বিরাট দামি দোকানে গিয়ে কিছু কিনে দেওয়া হলো, এইরকম যদি করা হয়, তাদের বন্ধুবান্ধবরাও ঠিক একই সার্কেলে আছে, পারলে তারা আরও অনেক বেশি জিনিস পাচ্ছে, তাতে তাদের মনে হচ্ছে যে ও যদি পেলো তাহলে আমি কেন পাবো না। কাজেই এই জাতীয় মানসিকতা, যেটা আমার মতে অন্তত না হওয়াই বাঞ্ছনীয়, যত বন্ধুই হোক তার সাথে তুলনা আমি কেন করব, কিন্তু এটা অটোমেটিক্যালি তারা করে। এবং তাতে করে কী হয়, আমরা মা বাবারাও অনেক সময় না জানলেও
বা না করতে চাইলেও আমরা অনেক সময় তাদেরকে বাধ্য হয়ে কিছু করে দিতে, যেটা পরে ভাবলে আমি বুঝতে পারি যে সেটা ঠিক নয়, করা উচিতও নয়। এক সময় সেটা কন্ট্রোলও করার চেষ্টা করি অনেক। কিন্তু সাধারণভাবে আমি যদি তুলনা করি আমাদের ছোটোবেলা ভার্সেস আজকালকার এদের ছোটোবেলা, এই সব ব্যাপারে বাইরের দিক থেকে এক্সটার্নাল এক্সপ্রেশনে অনেক ব্যাপারেই কিন্তু অনেক জিনিস পাল্টে গেছে। এরকমভাবে বলতে শুরু করলে আর এই বলার কোনো শেষ থাকে না, অনেক কিছু বলা যায়। আজকালকার ছেলে মেয়েদের যেভাবে আমরা মানুষ করেছি, যেভাবে তারা নিজেরা তাদের কেরিয়ারে কী করবে না করবে, তারা ভবিষ্যতে কোথায় যাবে কী করবে, তাদের উচ্চাসাও অনেক বেশি। আমাদের ছোটোবেলাতে আমরা এসব নিয়ে ভাবতামই না। আমি তো সত্যি কথা বলতে কি জানতামই না যে এরপরে অমুক সাবজেক্ট নিয়ে পড়লে এরপরে আমি কী করতে পারি না করতে পারি, ভাবতামও না, জানতামও না। কেরিয়ার ওরিয়েন্টেশনটা আমার অন্তত এবং আমার কয়েকজন বন্ধুকে দেখে বলতে পারি আমাদের অনেক কম ছিল। কিন্তু এরা ঠিকভাবে কি ভুলভাবে জানি না, কিন্তু এরা ভাবে যে আমি অমুকটা করবো, তমুকটা করবো, এই অমুক ইউনিভার্সিটিতে চলে যাব, এই বিদেশে যেতে হবে এই সময়, বা দেশে থাকলে অমুক জায়গা ছাড়া পড়বো না, এইরকম টাইপের ফিক্সড কেরিয়ার চয়েস ইত্যাদি আমাদের মধ্যে ছিল না। অন্তত আমি আমাদের সার্কেল দেখে বলতে পারি আমাদের মধ্যে ছিল না। কাজেই অনেক কিছুই আমি দেখি পাল্টে গেছে। এটা একটা জেনারেশন নয়, এটা বোধহয় আমার মনে হয় যে হাতে গুনে বললে এটা একটা জেনারেশন, বাট যদি পাল্টানোর বহরটা দেখি, চারদিকে সব মানসিকতার পাল্টানোর বহরটা দেখি, সেটা কিন্তু এক জেনারেশন মনে হয় না, সেটা আরও অনেক বেশি লম্বা পাল্টাতে মনে হয়। সে যাই হোক, কিন্তু এটা ঠিকই মা বাবা হিসেবে আমাদের টেনশনও বেড়ে গেছে, আমরা অনেক বেশি এক ব্যাপারে ইনভলভডও হয়ে পড়ি। কিন্তু হয়ে যে সবসময় ছেলে মেয়েদের খুব লাভ হচ্ছে বা তারা খুব ভালো তৈরি হচ্ছে তা তো আমার মনে হয় না। যাই হোক, তাহলেও আমাদের ক্ষমতার মধ্যে যেটুকু আমরা পারি, যেটুকু আমরা চাই তাদেরকে মানুষ করার, তাদের ভ্যালুসগুলো ঠিক মতো দেওয়ার, সেটুকু করার চেষ্টা করি। বাকিটা তো জানি না কী হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ সময় নিলাম, দেখা যাক কী হয়। রণবীরদা কী বলবে জানি না। থ্যাংক ইউ চন্দনা, একদম অন্যরকম পার্সপেক্টিভ। আর পরিষ্কার বুঝতে পারছি তোমরা 50 বা 60-এর দশকের বাবা মাদের থেকে কতটা আলাদা। সঙ্গে আছে আলকা। আলকা বড় হয়েছে তানজানিয়া আর জাম্বিয়াতে, এখন দুবাইতে থাকে। মাল্টি ট্যালেন্টেড মেয়ে, একটা পিআর কোম্পানিতে ইভেন্ট ম্যানেজার। ওর 2 মেয়ে, 14 বছরের আর 9 বছরের। আলকা, তুমি কিভাবে দেখো এই পেরেন্টিং ব্যাপারটা? আমরা কিন্তু অনেক দিক থেকে আমাদের বাবা মাদের এক প্রতিছবি, এবং এটা খুবই ন্যাচারাল যে আমরাও আমাদের সন্তানদের ওরকমই মানুষ করতে চাইবো যেরকম আমরা নিজেরা মানুষ হয়েছি। আমি অনেক কিছু ব্যাপারে আমার বাবা মার পদ্ধতিটাও মেনে চলেছি আমার 2টো মেয়েকে মানুষ করার জন্য। কিন্তু একটা মা হয়ে এটাও অনুভব করেছি যে সব সময় যে বাবা মাদের পদ্ধতিটাই কাজ করে সেটা কিন্তু নয়। জেনারেশন গ্যাপের প্রভাবটা কিন্তু ডেফিনেটলি আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যখন আমি ছোট ছিলাম, বাবা মা যদি একবার বলে দিত যে এটা ঠিক নয় বা এটা ঠিক, আমি ওটা কোনো প্রশ্ন না করে মেনে নিতাম। কিন্তু রণবীরদা, আমি দেখেছি আমার মেয়েদের সাথে এটা ঠিক চলে না। ওরা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করে। আমি বলছি না যে সেটা ঠিক না, দে ডেফিনেটলি নিড টু কোয়েশ্চেন, টু ক্লারিফাই, আর সেই জন্য আমাকে রেডি থাকতে হবে টু এক্সপ্লেন। আমি অনেক বছর আগে অপেরা উইনফ্রি শোটা দেখার সময় ওনাকে বলতে শুনেছিলাম যে it's better that you learn the right things from your parents than learn the wrong things from others. এটা কিন্তু একদম খাঁটি কথা। ওদের জেনারেশনে যেহেতু ওদের স্কোপ অফ এক্সপোজার অনেক বেশি, হয়তো ওদের কোনো জিনিস নিয়ে অনেক রকমের বক্তব্য আছে বা হতেই পারে। সো আই নিড টু পেশেন্টলি হিয়ার দেম আউট। আর একটু উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের তো ইন্টারনেট, স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই আমরা মুখোমুখি কথা বলতাম, বেশি দেখা করতাম, টু এক্সপিরিয়েন্স those nuances of human relationships and how to grow and develop bonds. কিন্তু আমি দেখেছি যে নেক্সট জেনারেশনরা এতটাই সোশ্যাল মিডিয়া এবং গ্যাজেটস নিয়ে ইনভলভ
যে ওদের আইডিয়া অফ ডেভেলপিং বন্ডিং ইন এ রিলেশনশিপ বেশিটাই কিন্তু ভার্চুয়াল, মানে ভার্চুয়ালি সব হয়ে যাচ্ছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি যে তুই ইনস্টাগ্রামে এত চ্যাট করিস কেন রে, জাস্ট ফোনটা তুলে কথা বল না। মানে ফোনে কথা বলা যে ব্যাপারটা, যে চার্মটা, যে এক্সাইটমেন্টটা আছে, সেটা কিন্তু ওরম মোবাইল ফোন নিয়ে চ্যাট করে ওটাতে কি মজা পাস তোরা? তো বলে যে মামা, পিপল ডোন্ট লাইক টু টক অ্যান্ড চ্যাট, দে লাইক টু সেন্ড ডিএমস। আমার যেন রণবীর দা এটা মেনে নিতে মানে ভীষণই কঠিন লাগে। মানে হঠাৎ মানে কথা বলবে না, মিট করবে না, অথচ বেস্ট ফ্রেন্ডস, এরকম কি করে হয়? বাট কিন্তু আমি এটা মানে দেখছি যে এটাই এই জেনারেশনের রিয়ালিটি। যদিও আমি এটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমি কিন্তু সবসময় এনকারেজ করি আমার মেয়েদের যাতে ওরা ফিজিক্যালি মিট করে, ফোনে কথা বলে, রাদার দ্যান জাস্ট চ্যাটিং অন হোয়াটসঅ্যাপ বা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তো আই থিঙ্ক সময়ের সাথে সব বাবা মাদেরই কোথাও না কোথাও পায়ে পা মিলিয়ে চলতে হয় এবং কিছুটা কম্প্রোমাইজও করতে হয়। আমার ক্ষেত্রেও আমাকে নিজের প্যারেন্টিং স্টাইলও গ্রহণ করতে হয়েছে। ফলে সন্তান মানুষ করা আমার ক্ষেত্রে দুই জেনারেশনের মিশ্রণ, আমার বাবা মার স্টাইল এবং আমার নিজস্ব স্টাইল। আমার বাবা মা অ্যাকচুয়ালি খুবই ইনভলভ প্যারেন্টস ছিল রণবিদ্যা। আমাদের স্কুলের যে কোনো ব্যাপারে সবসময় আপডেটেড থাকতো। আমার মেয়েদের ক্ষেত্রেও বলবো যে চেষ্টাটা সবসময় থাকে ওদের স্কুল বা পড়াশোনা রিলেটেড ব্যাপারে আপ টু ডেট আর ইনভলভ থাকা। মাঝে মাঝে কাজে ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু মানে ভীষণ একটা গিল্ট ট্রিপে চলে যায় যে আমি হয়তো কিছু মিস করে গেলাম। কিন্তু মোস্ট অফ দ্য টাইমস আই এম অন টপ অফ থিংস। আমার বড় মেয়ে তো আমাকে বলে, মা ইউ আর নো লেস দ্যান আ টাইগার মম। তারপরে আবার সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য পেছন থেকে এসে একটা টাইট বের হাত দিয়ে দেয়, বাস তারপরে আমি মোমের মতন গলে যাই। আমার মা বকাবকি তো করতোই, কিন্তু মার খেয়েছি সেটা কিন্তু মনে পড়ছে না। আর আমার বাবা তো ভীষণ ঠান্ডা মাথার মানুষ, কিন্তু রেগে গেলে অবশ্যই বকতো। আমার ক্লিয়ারলি মনে আছে, যখন আমাকে ছোটবেলা বাবাই অঙ্ক পড়াতো, আর বাবার কাছে আমি পড়তে চাইতাম সবসময়। তো অঙ্কয়ে ছোটখাটো জিনিস না বুঝলে অনেক ধৈর্য ধরে পড়াতো, আর সেটা এতবার পড়েও যদি আমি না বুঝতে পারতাম, দ্য ম্যাক্সিমাম হি উড সেজ, উফ গরু কথাকার, যা মাঠে গিয়ে ঘাস খা। উফ গরু কথাকার, যা মাঠে গিয়ে ঘাস খা। কিন্তু হ্যাঁ, আমি এটা গর্ব করে বলতে পারি যে আমি আমার জীবনে একবারই মার খেয়েছিলাম বাবার হাতে। অ্যাকচুয়ালি মার না, কিছু জিনিস নিয়ে বাবা এত রেগে গেছিল যে আমার আর আমার দাদার জোরে চুলের মুঠি ধরে অনেক বকেছিল। বাস এইটুকুই। আমার তো দুটো মেয়ে, তাই ওদের ওপরে হাত তোলাটা সহজে আসে না। কিন্তু জানো তো রণবিদ্যা, মাঝে মাঝে মেয়েদের সাথে, বিশেষ করে বড়জন, শি ইজ 14 ইয়ার্স নাও, আর ওই চ্যালেঞ্জিং টিন ফেজ দিয়ে শি ইজ অলসো গোয়িং থ্রু ইট, অ্যান্ড সো এম আই অ্যাজ এ মাদার। তো মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় যে কিছু কিছু ব্যাপার নিয়ে না, তখন মনে হয় মানে একটা জোরে পিঠে লাগায়, কিন্তু আর পারি না। আমি জেনারেলি কথা বলে এবং বিভিন্ন ভাবে বুঝিয়ে ব্যাপারটাকে রিজলভ করার চেষ্টা করি। মাঝে মাঝে দাদু দিম্মাদের পরামর্শ নিই, ঠাম্মা ঠাকুরদাদের সাথে ডিসকাশন করি, মাঝে মাঝে বন্ধুদের সাথেও ডিসকাস করি এবং ওদের পার্সপেক্টিভটা জানার চেষ্টা করি। ইন্টারনেটে আর্টিকেলস পড়ি এটা জানার জন্য যে এক্সপার্টসদের কি মত ইত্যাদি। মনোমিতা একদম কলকাতার মেয়ে, ওখানেই পড়াশোনা, ওখানেই বড় হওয়া, ওখানেই প্রথম চাকরি, আমার সঙ্গে ওর ওখানেই আলাপ। তারপর অনেক দিন গেছে, মনোমিতার বিয়ে হয়েছে, বিয়ে করে ও ইউএসএ গেল, নতুন লাইফ, নতুন এনভায়রনমেন্ট, এক ছেলে এক মেয়ে ওখানেই জন্মালো। কিন্তু ওয়াজ নট লাকি অ্যাজ আদার্স অন হার ম্যারেজ। অনেকদিন সিঙ্গেল পেরেন্ট ছিল, এখন মনের মতন সঙ্গী পেয়েছে, টেক্সাসে থাকে। মনোমিতা, কেমন আছো? আচ্ছা, তোমার পেরেন্টিং স্টাইলটা কি একেবারেই আলাদা, নাকি একেবারেই বঙ্গ সন্তান হিসেবে তুমি ওদের মানুষ করছো?
তোমার কি মনে হয় ছেলে মানুষ করার পদ্ধতিটা কি টাইমলেস, নাকি যুগের সঙ্গে মিলিয়ে অনেকটাই ডিফারেন্ট? মনোমিতা? আমার ছোটবেলা কেটেছে কলকাতায়, দক্ষিণ কলকাতায়। স্কুলে গেছি সাউথ পয়েন্টে, আর কলেজে গেছি শিবনাথ শাস্ত্রীতে। পরে ইউএসএ এসে মিশিগান স্টেটে পড়াশোনা করেছি। আমার দুটি ছেলে মেয়ে, তাদের জন্ম হয়েছে মিশিগানে। এখন তারা 15 বছর আর 17 বছর, প্রায় অ্যাডাল্ট হবে করছে। এইটুকু কনফিডেন্স আমি বলতে পারি যে আমার আছে। যেভাবে ওদের বড় করেছি, জীবনে ঠিক ডিসিশন নিতে পারবে। আর অ্যাজ আ মাদার আমার মনে হয় যে এখনো পর্যন্ত কন্ট্রোলে আছি। এখানে একটা কথা জিজ্ঞেস করে যে আর ইউ ইন কন্ট্রোল অ্যাজ আ মাদার? তো আমার মনে হয় যে আমি কন্ট্রোলে আছি, এইটুকু বলতে পারি। ছেলে মেয়ে মানুষ করাটা একটা কঠিন কাজ। আমার তো মনে হয় যে আমার জীবনে এটাই সবথেকে কঠিন কাজ আমি করছি। তো আমি শিওর আমার বাবা মাও নিশ্চয়ই সেরকম ফিল করেছে। আমার মনে হয় সেটা টাইমলেস। যে স্যাক্রিফাইসটা লাগে, যে পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক জড়িয়ে থাকে ছেলে মেয়ে মানুষ করার পেছনে, এটা একটা টাইমলেস। আর আমাদের যে ডিজায়ার ছেলে মেয়েকে ঘিরে, তাদের জীবনটা যেন সুন্দর হয়, তারা যেন আমাদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারে, এই ব্যাপারটা ডেফিনেটলি টাইমলেস। তবে সময়ের সাথে আমরা কিভাবে ছেলে মেয়েদের বড় করছি সেটা একটুখানি পাল্টে গেছে বলেই আমি বিশ্বাস করি। মূলত সোসাইটিটা ডিফারেন্ট। আগে আমরা একটু কনজারভেটিভ সোসাইটিতে ছিলাম, আমাদের এক্সপোজার অনেক কম ছিল বাইরের জগতে। এখন সোসাইটিটা অনেক ওপেন হয়ে গেছে, ছেলে মেয়েদেরও এক্সপোজার বেড়েছে, প্লাস ইন্টারনেট তো আছেই। তো সেই জন্য বাড়ির পরিবেশটা আমরা কম্পারেটিভলি অনেক বেশি খোলামেলা আজকাল রাখি, যাতে ছেলে মেয়েদের আলোচনা করতে সুবিধা হয় যে কোনো টপিক। একটু ওয়েলকামিং একটা পরিবেশ, যেখানে যতটা সম্ভব ছেলেমেয়েরা কিছু লুকোবে না, অন্তত সেটা এনশিওর করতে পারি। যদিও সেটা সবসময় হয় না, কারণ যখন টিনেজার হয় তখন ডেফিনেটলি ওদের লাইফে কিছু থাকবে যেটা ওরা মা বাবাকে বলবে না। তো সেটা ঠিক আছে, সেটাও বড় হওয়ার একটা পার্ট। তবে আমরা যখন বড় হয়েছিলাম তখন মনে পড়ে যে জীবনটা খুব স্বাভাবিক, সিম্পল একটা লাইফ ছিল। স্কুল থেকে ফিরতাম, ফিরে পাড়ায় খেলতে যেতাম, ছোঁয়াছুঁয়ি খেলা, লুকোচুরি খেলা, তারপরে পার্কে দোলনা চড়া, এসব ছিল। তারপরে ফিরে এসে একটু গলা সাদা হারমোনিয়াম নিয়ে তারপরে হোমওয়ার্ক করতে বসা। কিছু ভিজুয়াল আছে ওই সন্ধেবেলাগুলোর। মা রান্নাঘরে রান্না করছে, আর রান্নাঘর থেকে দেখছে আমাকে খাবার টেবিলে একটা খবরের কাগজ পেতে দিল, আমি সেখানে হোমওয়ার্ক করতে বসলাম। আর তারপরে রাত্রি হলে বাবা যখন অফিস থেকে ফিরলো তখন বাবার আশেপাশে ঘুরছি, তারপরে বাবাকে একটু খাতাটা দেখালাম যে আজকে স্কুলে এই পড়ানোটা হয়েছে, বাবা বাবা বললো। ব্যাস এইটাই ছিল ইনভলভমেন্ট। এরকম মানে চেপে ধরে পড়াশোনা করানো, ওসব বিশেষ কিছু ছিল না আমাদের জীবনে। তবে হ্যাঁ, ইনভলভমেন্ট বলতে যেটা মনে পড়ে সেটা হচ্ছে বছরের প্রথমে যখন নতুন খাতা কিনে আনতাম স্কুল থেকে, সেই খাতাগুলো বাবা সযত্নে ব্রাউন পেপার দিয়ে মলাট দিত, আর গদের আঠা দিয়ে আটকে দিত মলাটগুলো। গদের আঠাটাই বাবার পছন্দ ছিল, একটা নীল রঙের একটা প্লাস্টিকের কন্টেইনার, যেটা চিপির মধ্যে ব্রাশ আটকানো, ওটা খুব মনে পড়ে, ওটাই বাবার ফেভারিট ছিল। এই ছিল বাবার ইনভলভমেন্ট। আর মাঝে মধ্যে হোমওয়ার্ক করার সময় বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে দিত, ওটাই। আর হ্যাঁ, মা পরীক্ষার সময় সকালবেলা উঠে ডাল ভাত আর পুঁটি মাছ ভাজা, ঘরে পাতা দই, এই ছিল মা বাবার ইনভলভমেন্ট।
এর থেকে বেশি কখনো আশা করিনি। আর এটাই যথেষ্ট মনে মনে হতো তখন। ভালো লাগতো ওইটুকুই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনভলভমেন্টের কথা বলতে গিয়ে মনে পড়ছে যে আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকেরই মা-বাবা আম দরজা জানলা বন্ধ করে এরকম বিকেলবেলা পড়াশোনা করাতো। সামনে বসে থেকে প্রতিটি জিনিস আঙুল দিয়ে দেখিয়ে, দেখিয়ে হোমওয়ার্কে একদম ডিরেক্ট হেল্প থাকতো। সবসময় ওরা ভালো নম্বর পেত। আম রেজাল্টও ভালো করত। তো এবং সেটা বাবা-মায়ের জন্যে নিশ্চয়ই ওনারা সাকসেসফুল ফিল করতেন। আমার সেরকম কিছু ছিল না। আম আমি কিছু, কিছু বিষয় যেগুলো আমার পছন্দের সাবজেক্ট ছিল সেগুলোতে ভালো নম্বর পেতাম। আবার কিছু, কিছু খারাপ করতাম। আম তো এরকম একটা ব্যাপার ছিল। তবে বাবা-মা বলতেন যে, "এটা কেন এরকম হচ্ছে? আরেকটু পড়াশোনা করো" বা একটু হয়তো নেক্সট টাইম একটু হেল্প করে দিল। কিন্তু সেরকম একটা মানে পুরোপুরি জড়িয়ে পড়া ছেলেমেয়ের পড়াশোনায় সেরকম কিছু ছিল না। কিন্তু আমার বন্ধু-বান্ধবদের দেখেছি যে তাদের মা-বাবারা ওরকম ভীষণ হাইলি ইনভলভড ছিল। তো সেই বিষয়ে এখন আমার যেটা মনে হয় যে এখন এই 40-এর শেষের দিকে এসে আ অনেকের সাথেই এখন আবার যোগাযোগ হয়েছে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো খবর রাখি অনেকেরই। তো আমি কিন্তু আমার জীবনে আমি যা দেখলাম, আমি ওই মা-বাবার ইনভলভমেন্ট পড়াশোনায় সেটার সাথে জীবনের সাকসেস পাওয়ার সেরকম বিশেষ কোনো কানেকশন পাই না। বরং যারা খুব সাকসেসফুল হয়েছে আ এবং হ্যাপি আ একটা লিডারশিপ পজিশনে আছে, সেসব ছেলেমেয়েদের যাদের যতটুকু আমার মনে পড়ে মানে অনেকেই আমি যেরকম এখন ইউএসএতে থাকি, এখানে অনেকেই আছে আমার বন্ধু-বান্ধবরা। আমি দেখি তাদের সাথে যখন কথা বলি তখন এই আলোচনাগুলো হয় এবং আ তাদের কারোরই মানে মা-বাবার এরকম আ ভীষণ সাংঘাতিক একটা ইনভলভমেন্ট ছিল বলে আমার মনে হয় না। এরা সবাই সেলফ মোটিভেটেড আ হয়েই পড়াশোনাটা করেছিল। তো ব্যক্তিগতভাবে আমি আ সেইজন্য মনে করি যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি। আ কাইন্ড অফ। আমার ছেলেমেয়েরা কেউ পারফেক্ট নয়। কারোরই ছেলেমেয়ে হয়তো পারফেক্ট নয়। তবুও আমি চেষ্টা করেছি যে নিজেকে আলাদা রাখার আ ছেলেমেয়ের পড়াশোনা থেকে। আ সেটা আমার আ চেষ্টার কারণটা হচ্ছে একটু অন্যরকম। আমি সেই বিশ্বাসটার কারণটা অন্যরকম। সেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম, মানে যখন কলেজে পড়তাম, তখন আমি যেহেতু বাড়িতে সবথেকে ছোট ছিলাম, আমার দাদা, দিদি এদের ছেলে-মেয়ে হয়ে গেছে এবং আরও অনেক আত্মীয়স্বজন ছিল। আমি প্রায় সবার থেকেই আমি ছোট ছিলাম। তো সেইজন্য আমার সুযোগ হয়েছিল আ এই ছোট, ছোট বাচ্চা আমার বাড়িতে বড় হচ্ছে। আমি কারো মাসি, কারো পিসি আ তাদের আ তাদেরকে দেখার একটা সুযোগ হয়েছিল এবং তাদের মায়েরা কিভাবে তাদেরকে মানুষ করছে এবং বাচ্চাগুলোরই বা কী রিঅ্যাকশন হচ্ছে তাতে। তো সেইটা আমি পুরো আম বলা যায় আমার একটা ক্র্যাশ কোর্স হয়ে গেছিল অ্যাবাউট প্যারেন্টিং। তো তখনই আমার একটা ওই পরের জেনারেশনের প্রতি একটা এমপ্যাথি তৈরি হয়ে গেছিল। যেটা আমার যখন ছেলেমেয়ে হয়েছে আমি সেটা অ্যাপ্লাই করেছি। আমি ডেলিবারেটলি আমার ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপার থেকে নিজেকে একটু সেপারেট রেখেছি। মনিটরিংটা অনেক হাই লেভেল। জাস্ট এনশিওর করতাম যে আ ওরা ওরা একটা প্রপার পরিবেশের মধ্যে আছে। আমি এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করেছি। যেখানে আ ওদের কোনো এক্সকিউজ থাকবে না পড়াশোনা না করার। কিন্তু আমি নিজে প্রতিটি ব্যাপারে ইনভলভড হইনি কোনোদিনও। এমনকি আমার ছেলেমেয়েরা যখন ৩ বছর ৪ বছর বয়স যখন ১ম স্কুলে যাচ্ছে, তখনও আম আমি ওদের স্কুলের ব্যাগে হাত দিতাম না। যাতে ওদের একটা সেন্স অফ ওনারশিপ আসে। তো সেটা করেছি এবং আমার ছেলেমেয়েদের মধ্যে দুজনের মধ্যে একজন আ লেখাপড়ায় ভালো, ব্রিলিয়ান্ট, পড়াশোনা খুব কম করে। আরেকজন অ্যাভারেজ। কিন্তু তার জন্যে আমি কোনো ডিফারেন্স করিনি কারোর মধ্যে আ যে ওকে একটু বেশি প্রাধান্য দেওয়া বা ওকে
কখনো ফিল করানো। স্পেশালি আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে বলে রাখতাম, কারণ বাঙালির একটা স্বভাবই আছে যে লেখাপড়ায় ভালো হলে তাকে নিয়ে একটু বেশি প্রশংসা করা, একটু তাকে ইম্পর্টেন্স দেওয়া সোশ্যাল গ্যাদারিংয়ে। তো আমি খুব স্ট্রিক্টলি বলে দিতে থাকতাম যে আমার আম, ছেলেকে নিয়ে যেন সেরকম ব্যবহার না করে, কারণ ও এখনও অবলিভিয়াস, ও জানে না যে ও অন্যদের থেকে বেটার কিনা। তো সেটা ওর সামনে যেন ওরকমভাবে বলা না হয়। আরও আরও বারণ করতাম এই কারণে, কারণ আমার মেয়ের যাতে সেটা খারাপ না লাগে। আমার মেয়েও ইন্টেলিজেন্ট, সবই ভালো, কিন্তু ও অ্যাভারেজ বা একটু অ্যাবাভ অ্যাভারেজ, ডেফিনেটলি আমার ছেলের মতো নয়। কিন্তু তার জন্যে আমার দুজন সন্তানের প্রতি আমি আমি কখনো কোনো ডিফারেন্স করিনি। এক এক সময় আমার মনে পড়ে যে যখন রেজাল্ট বেরোতো স্কুলের, মেয়ের রেজাল্ট ভালো হচ্ছে না আর ছেলে সব কিছুতেই ভীষণ ভালো করছে, তো আমি কিছুই সেলিব্রেট করতাম না যে রেজাল্ট বেরিয়েছে, একটা ছেলে একটা দারুণ নম্বর পেয়েছে, সেলিব্রেট করতাম না। অনেক সময় আমার পরে মন খারাপ হয়েছে যে মেয়ের রেজাল্টটা ভালো হতো না, আমার মন খারাপ থাকতো বলে আমি ছেলের রেজাল্ট ভালো হয়েছে সেটা কখনো আমি সেলিব্রেট করলাম না। কিন্তু মাচ লেটার আমার মনে হয়েছে যে সেটাই ঠিক ছিল। আমি ও ভালো রেজাল্ট করেছে বলে ওকে রিওয়ার্ড বিশেষ কিছু করিনি, আর ও একটু কম ভালো রেজাল্ট করেছে বলে ওকে আমি কিছু পানিশ করিনি, রাগারাগি করে বা কিছু, আমি কখনোই কিছু বলিনি। তো এটাই স্বাভাবিক ছিল, কোনোটাকেই আমি আমি বিশেষ ইম্পর্টেন্স দিইনি। আজকে আমি বলতে পারি যে হ্যাঁ, দুজনেই রেসপন্সিবল কিডস হবে বলে আমার মনে হয়। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দেখি সেটা হচ্ছে ওদের মোটিভেশন আছে। এবার কে ফিউচারে কি করবে সেটা তো এখন বলা যায় না। তবে কেউ পারফেক্ট নয়, এরা সবাই আর্গুমেন্টেটিভ, পারলে মা সব ভুল বলছে সেটা প্রমাণ করার চেষ্টা করে। তো সেটা খুব স্বাভাবিক জিনিস, এই বয়সে সব বাচ্চারাই করে। কিন্তু ইনভলভমেন্ট যদি বলতেই হয়, আমি সেরকমভাবে ইনভলভ ছিলাম না ওদের পড়াশোনায় কখনোই। আমি সবসময় চেয়েছি যে ওরা নিজেরা যেন সব কিছু করে। যদি ভুল করে তাহলে করুক, করার পরে নিজেরাই তাহলে শিখবে যে এই ভুলটা আমার এইভাবে করা উচিত নয়, আমার এইভাবে এটাকে ফিক্স করা উচিত। তো আমি সেই অপরচুনিটিটা দিয়েছি ওদের, আমার মনে হয় দ্যাট হ্যাজ ওয়ার্কড ওয়েল। তো কিন্তু আমি জানি না যে আমার এই অ্যাপ্রোচটা অন্য প্যারেন্টরা অ্যাগ্রি করবে কি না, কারণ আমি মেজরিটি প্যারেন্টদের দেখি যে তারা খুব হাইলি ইনভলভড। আর কখনো মেরেছি কি না ছেলে মেয়েদের? হ্যাঁ, মেরেছি, এবং আমার কাছে এটা কোনো একটা খারাপ জিনিস বলে মনেও হয় না। আমি পার্সোনালি ফিল করি যে মা যদি একটা বাচ্চার গালে চড় মারে তাতে একটা বন্ড তৈরি হয়, যে দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট দ্যান আদার রিলেশনশিপস। আরেকটা হচ্ছে যে বেশিরভাগ সময় ছেলে মেয়েদের প্রতি যদি এমপ্যাথেটিক থাকা যায়, তাহলে যখন আমি একটা চড় মারলাম তখন ছেলেমেয়ের একটা রিয়েলাইজেশন হয় যে নিশ্চয়ই আমি এমন একটা কিছু করেছি এই জন্য আমি চড়টা খেয়েছি। তো তার জন্য অন্য সময়ে ভীষণ ভালোবাসা, স্কিন টু স্কিন, বাচ্চাকে রাখা, আদর করা, চটকানো, এই জিনিসগুলো খুব কাজে লাগে ওই ওই মোমেন্টটার জন্য, যে সময়টা মারলাম সেটাকে ব্যালেন্স করে। আর তাই বলে মানে খুব বেশি মারা উচিত না, ডেফিনেটলি নয়, খুব লিমিটেড রাখা উচিত, যাতে একটা চড় মারার সেই ভ্যালুটা যাতে বোঝে। যেটাই ওভারডু করব সেটারই ভ্যালু কমে যাবে। তো সেই জন্য আমার মনে হয় যে বেশি মারধর না করাটাই ভালো। আর দামি খেলনা দিইনি। তার কারণ আমি প্রয়োজন মনে করি না, এই ব্যাপারে আমি একটু ওল্ড স্কুল। লেগো দিয়ে খেললে বুদ্ধি বাড়ে, ছেলে মেয়েদের লেগো দিয়েছি, কিন্তু রান্নাঘরে হাতা খুন্তি বাটি সসপ্যান দিয়ে খেললেও বুদ্ধি বাড়ে। তো এখন যে বাবা মারা প্রচুর খেলনা দেয় ছেলে মেয়েদের, এটা আমার মনে হয় যে এটা ওই বুদ্ধি বাড়বে বা
এটা ব্রেন এক্সারসাইজ, এই জিনিসগুলো, এগুলো একটা আমার কাছে জাস্ট মনে হয় যে ওরা তো নিজেরাও রিয়েলাইজ করে না, এটা একটা এক্সকিউজ। বেসিক্যালি বাবা মারা দে আর বাইং দেয়ার ওন টাইম। কারণ বাচ্চাদের আজকে একটা খেলনা দিচ্ছে, সে বোর হয়ে যাচ্ছে, তারপর আরেকটা কিনে দিচ্ছে, তারপর তারা সেটাতেও বোর হয়ে যাচ্ছে। তো সবসময় একটা নতুন কিনে দিতে হচ্ছে, কারণ তারা ক্রিয়েটিভলি খেলতে পারছে না। তো সেই জন্য উম, সেই আবার ওই খেলনাগুলো দিলে পর তাহলে বাবা মা অ্যাকচুয়ালি নিজের টাইমটা পাচ্ছে ওই সময়টা, নইলে আমাকে সে বিরক্ত করবে, আমাকে ইনভলভ হতে হবে। তো আমি পার্সোনালি এইটা ঠিক বলে মনে করি না। হুম। তো এগুলো আমার কিছু ওল্ড স্কুল আইডিয়াস থাকতে পারে। ওভার ইনভলভমেন্ট, পড়াশোনায় পছন্দ করি না। তারপরে বা দামি খেলনা দেওয়া পছন্দ করি না। একটা স্কেয়ারসিটি মডেল রাখার প্রয়োজন মনে করি। কারণ ছেলেমেয়েরা যদি একবার জেনে যায় যে মা বাবার কাছে টাকা আছে, তাহলে তাদের মোটিভেশন থাকার কথা নয়। তো সেটা সেটা বোঝানো দরকার যে টাকা থাকলেই টাকাটা কোন কারণে খরচা করি আমরা, প্রায়োরিটিগুলো কী। খেলনা কেনাটা প্রায়োরিটি নয়। আর যদি বা খেলনা কিনতে হয় তাহলে অপেক্ষা করতে হবে, অন্য সব কিছু হয়ে যাবে তারপরে। তো আমি সেভাবে করার চেষ্টা করেছি। আরেকটা কারণ হচ্ছে যে আমি অনেকদিন সিঙ্গল প্যারেন্ট ছিলাম। তো সেই কারণেও হয়তো আমি আরও বেশি স্ট্রিক্ট হয়েছি এই ব্যাপারগুলোতে। আমি জানতাম যে আমাকে বাবা মা দুটো রোল প্লে করতে হবে। সেই জন্য আমি আরও বেশি কনসিয়াসলি এগুলো করেছি। তবে আমার মা বাবার সাথে যদি তুলনা করি তাহলে বলবো যে অনেক কিছু শিক্ষা বাবা মার থেকে নিয়েছি ছেলে মেয়ে বড় করার ব্যাপারে। স্পেশালি বাবাকে একটা এক্সাম্পল হিসেবে দেখেছি। একটা বাংলাদেশ থেকে, ওপার বাংলা থেকে দেশভাগের পরে এপার বাংলায় এসে নিজেকে একটা চাকরিতে এস্টাবলিশ করা, জিরো থেকে সব কিছু শুরু করে ছেলে মেয়েদেরকে বড় করা, তাদেরকে স্কুলে পাঠানো, এটসেট্রা, বিয়ে দেওয়া। সে মানুষটার অনেক স্যাক্রিফাইস ছিল এবং অনেক কনফিডেন্স ছিল, লেখাপড়ায় ভালো ছিলেন, অনেক কিছু অ্যাচিভ করেছেন জীবনে। তো সেটা বাবা একটা এক্সাম্পল ছিল আমাদের সামনে। বাবার জীবনের স্যাক্রিফাইসের গল্প, কিভাবে নিজেকে দাঁড় করিয়েছেন, সেই গল্প বাবা নিজে মুখে কখনো করেননি। মার মুখে অনেক গল্প শুনতাম যে কিভাবে বাবা টিচারের বাড়িতে থাকতেন, ওনার মেয়েকে পড়াতেন, তার বদলে ওই বাড়িতে থাকতে পারতেন। তারপরে কখনো কখনো কোনো মার্কেটে কিছু জিনিসপত্র কিনে নিয়ে কোথাও বিক্রি করেছেন, টাকা জোগাড় করে বই কিনেছেন। এসব গল্প আমরা শুনতাম, এগুলো একটা ইন্সপিরেশন ছিল ডেফিনেটলি। তবে মা উচ্চশিক্ষিতা ছিলেন না বলে অনেক সময় আমার দুঃখ হতো যে ওই তো ওর মা কত হাইলি এডুকেটেড, কলেজের প্রফেসর, আমার মা নয় কেন। এরকম ওই সময়টা ছোটোবেলায় এরকম মনে হতো, কিন্তু একেবারেই এখন মনে হয় না সেটা। এখন মনে হয় আমার মায়ের কাছ থেকে আমি যা শিখেছি সেটা অমূল্য, স্পেশালি মরাল কোয়ালিটিস। যেমন মা, আমার মনে পড়ে যে মাকে কোনোদিনও শুনিনি কারোর সম্বন্ধে নিন্দে করতে। তারপরে আমাদের বাড়িতে, আমাদের পাড়ার কোনো মাসিমা বা কোনো আত্মীয় কেউ যখন আসতো, এসে অন্য কারোর নামে নিন্দে করতো, মা শুধু চুপ করে শুনে যেত। কোনোদিনও কোনো ইনপুট দিতে মাকে আমি দেখিনি। তারপরে কারোর কোনো একটা পরকীয়া সম্পর্ক আছে, সেটা নিয়ে কেউ আমার মাকে বলতে এলো, আমার মা খুব মৃদু একটা হাসি হেসে বলল যে যার যার সমস্যা সে জানে, আমি আর আপনি কি করে বলি বলুন। এগুলো শুনতে পেতাম। তখন এগুলো বুঝতাম না যে মা কেন এরকম, মা কেন এগুলো বলে, কিন্তু এখন বুঝি। আর শ্রদ্ধায় সত্যি মাথা নত হয়ে যায় যে যেই মাকে একদিন ভাবতাম যে মা কেন উচ্চশিক্ষিতা নয়, আসল শিক্ষাটা মার কাছ থেকেই পেয়েছিলাম। মাই শিখিয়েছিল যে কখনো কেউ বিশ্বাস করে কোনো কথা বললে কাউকে বলতে নেই সে কথা, তার সাথে ঝগড়া হয়ে গেলেও সেই কথাটা কখনো কাউকে বলবে না। এইটা আমি আমার ছেলেমেয়ের মধ্যে পাস অন করার চেষ্টা করেছি, যে
সিক্রেট ইজ অলওয়েজ আ সিক্রেট। কেউ যদি বিশ্বাস করে বলে তাহলে সেই বিশ্বাসের মান রাখতে হবে। তো সেই জন্য ডেফিনেটলি আমার মা বাবার অনেক শিক্ষা, যেটা আমি মনে করি যে অমূল্য ছিল, যেটা আমি পেয়েছি এবং আমি চেষ্টা করেছি আমার ছেলেমেয়ের মধ্যেও সেটা দেওয়ার। তো আজকালকার দিনে যখন দেখি মা বাবারা মানে সুপার ইনভলভড ছেলে মেয়েদের পড়াশোনায় এটসেট্রা, আমি আমি ভাবি যে এই বাচ্চাগুলো যদি ভালো রেজাল্ট করে সে কি করে ভাববে যে সে সেটা নিজে করেছে? তার তো মনেই হবে যে আমার মা হেল্প করেছে বলে আমি করেছি। তো তার কনফিডেন্সটা কোথায় গিয়ে দাঁড়াবে ওভার টাইম? আমার খুব দুঃখ লাগে এগুলো দেখলে, যে আমরা মানে রেজাল্ট বা স্কোর দেখে হিসেব করি যে কে কত সাকসেস পাচ্ছে, কিন্তু মানুষগুলো মনে মনে ভেতরে ভেতরে ভীষণ সাফার করে আউট অফ ল্যাক অফ কনফিডেন্স। অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, তাদেরও আমি অনেক আইডেন্টিটি ক্রাইসিস দেখি আমার বন্ধুবান্ধবদের সাথে যখন কথা বলি। জীবনে অনেকে অনেক কিছু পায়নি, তো রিয়েলি হ্যাপি হওয়া, সাকসেসফুল হওয়া, সেটা একটা অন্য জিনিস। সেটা সেটা মোটিভেশন থেকে আসে, সেটা নিজের ইচ্ছে থেকে আসে, সেটা মা বাবা সব ব্যাপারে স্পুন ফিডিং করে সেই জায়গায় কোনোদিনও নিয়ে যেতে পারে না। ব্যাস এই বলেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নীতিপিসি, মিঠুদা, আশিস, চন্দনা, আলকা আর মনোমিতার কথা শুনে মনে হলো আমার প্রিয় বন্ধু কৌশিককে জিজ্ঞেস করি। ওরও দুটো উঠতি ছেলে, ওর গিন্নিও অবাঙালি। ওরা নিজেদের ছেলেদের কিভাবে মানুষ করছে। কৌশিক, গুড মর্নিং। তুমি কিছু বলো, শেষ কথাটা তুমি বলো। স্যার, গুড মর্নিং স্যার। সবচেয়ে বড় প্রশ্নটা হলো যে আমরাই মানুষ হতে পেরেছি নাকি জীবনে? বাচ্চাদের আর কি মানুষ করব, বাচ্চাদের আর কি বড় করব, আমরা কি মানুষ হতে পেরেছি? এই প্রশ্নটার এখনো উত্তর পাইনি স্যার। তো আদি আগে কি করব নিজেই যদি, আসলে আমি অনেকবারই ভাবি যে আমি আমার জীবনটাকে যদি আর একটু রিওয়াইন্ড করতে পারতাম, আমার ছেলেবেলাটাকে রিওয়াইন্ড করতে পারতাম, তাহলে মনে হয় অনেক কিছু চেঞ্জ করতে পারতাম আমি নিজের জীবনটাকে। ভালো খারাপের প্রশ্নটা বলছি, মানে সেটা তো সবসময়ই আছে, সবাই চায়, সেটা তো একটা কমন ব্যাপার। কিন্তু অনেক কিছু আছে যেগুলো ঠিক ঠিক বা ভুল না করতাম আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে নিজেরটাই নিজের গড়ে ওঠাটা অনেকটাই চাওয়া আর পাওয়ার মধ্যে একটা গ্যাপ আছে। এখানে একটা নিজে আছি, আর আবার ওখানে একটা আমাদের বাচ্চা আছে এখন, সেটাকে বড় করা। তো বুঝতে পেরেছো? তাহলে কি এই প্রশ্নটাই রয়ে গেল, আমরা নিজেরা কি ঠিক মতন মানুষ হয়েছি যে আমরা আমাদের ছেলেমেয়েদের থেকে এক্সপেক্ট করব? জানি না, শক্ত প্রশ্ন। চলুন কৌশিকের খোলা গলায় গাওয়া গানটা দিয়ে শেষ করি। ও পঙ্খী উইরা যাও রে, সুরমা নদীর পার, দুই হাতে আকুল জৈবন রাখব কত আর, পঙ্খী রে হুজান গাঙে থাকো বন্ধুরে, বন্ধু ভাটিয়াল কানের খানা, নিদয়া বন্ধুর লাগি
মন হইল দিওয়ানা। পঙ্খী রে পঙ্খী রে। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আজকে এই পর্যন্তই। বন্ধু সামন্তক সিনহা দারুণ গায়, সেই গানটা পাঠিয়েছে এই পডকাস্টার জন্যে, সবার জন্যে। সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের ফরওয়ার্ড করে দিন। আবার শোনা হবে পরের এপিসোডে। পড়িম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। বাই। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্না।